চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিহান মোস্তাফিজুর রহমান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আমরা বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি আপনি একজন ক্রীড়া সংগঠক, প্রায় 4 দশক ধরে আপনি খেলাধুলার সাথে সম্পৃক্ত রয়েছেন। তো এই অঙ্গনে কিভাবে কাজ করছেন এবং এতদিনের জার্নিটা আপনার জন্য কেমন ছিল? পরিচয়টা খেলোয়াড়। তা আমাদের যে সময়টা ছিল 1980 সন থেকে আমি প্রথম কারাতে প্র্যাকটিস করি, যেটা মার্শাল আর্টের একটা মানে পার্ট। সেই 80 সনের প্র্যাকটিসের পর থেকে এখনও আছি। খেলোয়াড়ি জীবন ছিল প্রায় 17 বছর। এর ভিতরে 1984 সনে আমি প্রথম, তখনকার সময়ে আমাদের মার্শাল আর্ট ছিল খুব ডিফারেন্ট টাইপ, মানে ওইটা প্র্যাকটিসটা করতো খুব কম, কিন্তু ছিল খুব একটু ভায়োলেন্স রিলেটেড। তখনকার সময় 1984 সনে প্রথম বাংলাদেশ ড্রাগন কারাতে চ্যাম্পিয়নশিপ হয়। সেই চ্যাম্পিয়নশিপে আমি মানে আমার গ্রুপে, সি গ্রুপে 88 জন খেলোয়াড় ছিল, আমি চ্যাম্পিয়ন হই। তারপরে আমার এই শুরুটা হয়, এই চ্যাম্পিয়নশিপের পর থেকে 85-তে চলে যায় প্রথম ভারতের হায়দ্রাবাদে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে। তারপরে যায় 1988 সনে দিল্লিতে ছিল প্রথম দক্ষিণ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতাতে আমি আমার ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এবং দলগত ইভেন্টে ব্রোঞ্জ, দুইটি মেডেল আমি অর্জন করি। তারপরে 1991 সনে আমি নেপালে খেলতে যাই। সেখানে খেলার ছিল এশিয়ান সিতুরীয় কারাতে চ্যাম্পিয়নশিপ। প্রথম ওই স্টাইলের সাথে আমার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পর আমার একটা স্বপ্ন ছিল যে আধুনিক যে কারাতের প্যাটার্নগুলো, তখনকার সময় ছিল উকু ছিল, মানে ওয়ার্ল্ড ইউনিয়ন অফ কারাতে অর্গানাইজেশন, ওদের এফিলিয়েটেড স্টাইল ছিল 4টা। আমাদের দেশে তৎকালীন সময়ে মানে এখনও চলতেছে সুতোকান কারাতে। আমি তখন সিতুরীয় আমাকে অনুপ্রাণিত করে দেশে ফিরি। খেলার পরে তারপরে 93 সনে আমি নেপালে যাই। নেপালে গিয়ে আমি প্রায় 1 মাস ছিলাম, সিতুরীয় ট্রেনিং করি। পাশাপাশি তখন এই কিক বক্সিংয়ের ইতিহাসটা এইখানে আসে। ওইখানে দেখলাম যে ওইখানে একটা কিক বক্সিং একটা ফুল কন্ট্যাক্ট ইভেন্ট হয়। ফুল কন্ট্যাক্ট হচ্ছে কি সেম ইজ মানে সেলফ ডিফেন্সের আর্ট, কিন্তু একটু ডিফারেন্ট। মানে যেটা আমরা স্পোর্টসে কারাতে যেটা আমরা রিটার্ন করি, ওইখানে রিটার্ন করাটা অনেকটা বক্সিং প্যাটার্ন। তো ওইটা আমাকে খুব অনুপ্রাণিত করে, কারণ আমি দেশে ফিরে আসার পর 93-তে প্রথম বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশন বেসরকারিভাবে একটা অর্গানাইজ করি, পাশাপাশি সিতুরীয় কারাতে সংগঠনটা এস্টাবলিশ করি। এটা হচ্ছে আমার জার্নি শুরুটা। তারপরে অর্গানাইজারের পাশাপাশি আমি বাংলাদেশ সরকারের তরফ থেকে 1996 সনে আমি আমেরিকাতে খেলতে যাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। আমি সরকারিভাবে একমাত্র খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়ে খেলেছি, ফিরে এসেছি, রেজাল্ট করেছিলাম 52টা দেশে, আমি 8 পজিশনে ছিলাম। আমাদের কারাতে একটা বিষয় থাকে কাতা, ডিসপ্লে টাইপের, ওইটাতে আমার রেজাল্ট ছিল। তারপরে 97 আবার আমেরিকাতে খেলতে যাই, ফিরে এসে আমি রিটায়ার্ড করি এই জন্য, কারণ তখন 8ম থেকে আমার র্যাঙ্কিং কমা শুরু হলো। তো ওরা অ্যাডভাইস করলো যে রানিং থাকা অবস্থায় তুমি খেলা থেকে ইয়ান্ডিল ভালো হয়। এটা হচ্ছে আমার স্পোর্টস। 97 আমার খেলাধুলার বিষয়টা শেষ হয় আর কি, এই আমেরিকাতেই, ক্যালিফোর্নিয়াতে। বাহ, খুব সুন্দর একটা জার্নি আপনার খেলাধুলাতে। তো খেলাধুলা তো আসার যে ছোটবেলা থেকেই নিশ্চয়ই খেলাধুলা ভালো লাগতো, তো পরবর্তীতে আসার পরে যে লাইফে যে এত অ্যাচিভমেন্ট এবং বিভিন্ন জায়গায় কোর্স করা, দেখা, ঘোরাফেরা, বিভিন্ন জায়গার এক্সপিরিয়েন্স নেওয়া খেলার মাধ্যমে, তো নিজের মধ্যে যে মানে একটা ব্যাপার ছিল আপনার, কি কি মেন্টালিটি ছিল যে আমি কি কি অ্যাচিভ করতে চাই, বা নিজের মধ্যে মোটিভেশনটা কিভাবে আপনি ক্রিয়েট করতেন? আমি এটা যখন আমাদের 96-তে যখন আমেরিকাতে আমি খেলতে যাই, সবারই ধারণা ছিল সে ফিরবে না। তো আমাদের খেলোয়াড়ি জীবনে আমাদের এখানে যারা স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট, তো আমার ভিতরে একটা চ্যালেঞ্জ ছিল, আমি পৃথিবীর সবচেয়ে বড় দেশে এসে খেলে ওদের যে লেটেস্ট মানে টেকনিক্যাল প্যাটার্নগুলো আমি শিখলাম, এটা থেকে গেলে তো আর থেকেই গেলাম, মানে অ্যাজ লাইক একটা সেলফিশের মতো আমি স্টে করলাম। কিন্তু আমি যদি ফিরে আসি, আমি যদি এই লেটেস্ট টেকনোলজি বা এই লেটেস্ট জিনিসটা যদি আমার দেশে ইন্ট্রোডিউস করি, কারণ তখন আমি কিন্তু আমার ব্যাকআপে একটা বিশাল সংগঠন অপেক্ষা করতেছে এবং আই রিপ্রেজেন্ট ফ্রম দ্যাম। তো আমার ভিতরে এই মানে বিষয়টা ছিল যে আমার যেই ছেলেদের জন্য বা যে সংগঠনের জন্য আজকে আমি এই দূর এসেছি, আমার কিছু দায়িত্ব আছে। আমি দেশে ফিরে আসি এবং এইটা নিয়ে আমার ভিতরে চলে আসে, আমি এখন প্রশিক্ষণের বিষয়ে কাজ করতে চাই। তো যার জন্য এটা আমার একটা ইয়া ছিল, আমি ওইটার উপরে এখনো আছি। একজন খেলোয়াড় হিসেবে যে নতুন প্রজন্ম কিন্তু ভালো করছেন, এবং আমরা খেলাধুলাতে
ইয়াং জেনারেশন অ্যাক্টিভিটিসটা বেশ ভালো প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখতে পাচ্ছি। তো তাদের মধ্যে কোন কোয়ালিটিগুলো নিজের মধ্যে বিল্ড আপ করা দরকার যে একজন ভালো খেলোয়াড় হিসেবে যেন তারা রিপ্রেজেন্ট করতে পারে নিজেদের বাংলাদেশে প্লাস দেশের বাইরে? আমাদের যেহেতু এখন কিক বক্সিং এর সাথে ইনভলভ, এটা কারাতে প্রায় সিমিলার, একটু খালি ফুল কন্ট্যাক্ট ইভেন্ট, কিন্তু আদর্শ এক জায়গাতে, সেটা হচ্ছে আত্মরক্ষা। আমাদের একটা মিশন নিয়ে আমরা এখন কাজ করতে চাচ্ছি। বর্তমান যে জেনারেশন অনেক ট্যালেন্ট, যেহেতু জেনজি বলা হয়, আমরা তাদের উপরে এইটুকু চাচ্ছি ওরা যেন এই আত্মরক্ষার কৌশলটা রপ্ত করে। কারণ এখানে অনেক বড় একটা জিনিস আছে, যেটা হচ্ছে ডিসিপ্লিন। একটা রাষ্ট্রকে যদি আমরা একটা প্রপার কাঠামোতে নিতে চাই, ডিসিপ্লিন অনেক মূল্যবান একটা বিষয়, পাশাপাশি আত্মরক্ষা। আরেকটা জিনিস আছে যে আমরা একটা ভয়াবহ পরিস্থিতি এখনো ফেস করতেছি, সেটা হচ্ছে ইপটিজিং। আমরা বর্তমানে বাংলাদেশে কারাতে, জুডো, তাইকোয়ান্ডো, উশু এই মার্শাল আর্টগুলো মিলে বেশ একটা বর্তমান অবস্থান নিচ্ছে এই আত্মরক্ষার কৌশল রূপে। কারণ আমাদের মূল টার্গেট কিন্তু সেলফ ডিফেন্স। তো আমরা আশা করি যে মেয়েদের, বিশেষ করে মেয়েদের এই প্রশিক্ষণটা বেশি নেওয়া উচিত। কারণ এই ভয়াবহতাকে, আত্মরক্ষার থেকে তারা যদি নিজেকে প্রোটেকশন দিতে পারে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয় বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। যার জন্য আমরা মহিলাদের প্রশিক্ষণ আমরা ছেলেদের পাশাপাশি রেখেছি সারা দেশব্যাপী। এটা কোথায় কোথায় আছে? এখানে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি? আমাদের কিক বক্সিংয়ের ইভেন্টেই বলি, আমাদের এখন টোটাল বাংলাদেশে 24টা জেলাতে প্রশিক্ষণ হয়। পাশাপাশি ঢাকাতে আমাদের কতগুলো ক্লাব ভিত্তিক আছে। যেমন সবচেয়ে বড়টা হচ্ছে শুধু মেয়েদের একটা ক্লাব আছে আলাদা, সেটা হচ্ছে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং করে বেইলি রোডে আমরা এখন প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের মহিলা কোচ আছে, সে এশিয়ান ব্রোঞ্জ মেডেলিস্ট, সে ওখানে প্রতি শুক্রবার শনিবার দিন ট্রেনিং করায়। বাহ। তো শুধু কি ডিসিপ্লিনের জন্য এবং সেলফ ডিফেন্সের জন্যই কি সীমাবদ্ধ, নাকি ফিজিক্যাল হেলথ কন্ডিশনের উপরও কি এটা কোনোভাবে হেল্প করে? অবশ্যই, কারণ আমি অনেকগুলো জিনিস গুছিয়ে বলতে পারতেছি না, কারণ এটা হচ্ছে যেমন এডিকশন, যে প্র্যাকটিস করবে তার ভিতরে এটা চলে যাবে। কারণ আমাদের প্র্যাকটিসটা কিন্তু মানে ঘাম ঝরাইতে হয়, তারপরে অনেকগুলো সিস্টেম থাকে, ডিপ্রেশন, হ্যাঁ, যার জন্য এই মানসিক চাপ থেকে, কারণ আমাদের মেডিটেশন করতে হয়, আমাদের কনসেন্ট্রেশন করতে হয়, যেগুলো একটা মানুষের মেন্টালিটি তার টোটালি কিন্তু চেঞ্জ করে দেয়। নেপালে যে আপনি ট্রেনিংয়ে গিয়েছিলেন, সেইটা যদি কোনো খেলোয়াড় ভালো করে, সেক্ষেত্রে সে যাওয়ার প্রসিডিউর তার জন্য কি সহজ হবে? না, এটা সহজ হবে। তখনকার পরিবেশ অনুযায়ী দক্ষিণ এশিয়া যাওয়া ছাড়া উপায় ছিল না। কারণ নেপাল থেকে আমি ফেরার পর 95-তে চলে যাই আপনার সিঙ্গাপুরে ট্রেনিং করি। সিঙ্গাপুর থেকে এসে আমি যখন ইটালিতে যাই, আমি আমেরিকাতেও ট্রেনিং করি। এই ট্রেনিংগুলোর পরে এমন একটা জায়গা এসেছে, এখন আমাদের ছেলে মেয়েদের জন্য ওপেন ওয়ার্ল্ড। আমরা এখন বিদেশ থেকে কোচ আনতে চাচ্ছি, যাতে একজন কোচ আসলে এখানকে 100 জনকে ট্রেনিং করাতে পারবে। বাট পাশাপাশি আমাদের এখানে যারা মেধাবী, আমরা তাদেরকেও বাইরে প্রশিক্ষণের জন্য পাঠাইতে চাই, যাতে আমাদের টিচিং লাইনটাতে যেন একটা শক্তিশালী সেট আপ তৈরি হয়। কারণ ফিউচার জেনারেশনকে তাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, তাদের অনুযায়ী কিন্তু ট্রেনিং করাতে হবে। যার জন্য এখন নট অনলি নেপাল, এখন আমরা সাউথ এশিয়ার বাইরেও যাচ্ছি। বাহ, খুব ভালো একটা বিষয়। এবং আমরা ক্রীড়া কার্ড নিয়ে কিন্তু জানি, এবং কিছুদিন আগে দুজন আপনাদের ক্রীড়া কার্ড পেয়েছে। তো কেমন অনুভূতি কাজ করছে? আলহামদুলিল্লাহ, আমি প্রথম ধন্যবাদ জানাইতে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেই উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি আমাদের আমাদের প্রিয়, এই জন্য আমাদের বাংলাদেশে প্রথম কোনো খেলোয়াড় মন্ত্রী হয়েছেন জনাব আমিনুল হক সাহেবকে। এইটার জন্য, এই জন্য যে টোটাল একটা রেভলিউশন হয়ে গেছে। এটা আমি এখন আমার ভিতরটা আবেগ কাজ করবে। এই জন্য আমাদের স্বপ্ন ছিল এটা, যে একটা খেলোয়াড় যদি প্রশিক্ষণ করে, আমরা কিন্তু অনেক কিছু টার্গেট ধরাই দিই যে তুমি আন্তর্জাতিক মিশনে এই করবা, এইখানে এই করবা, কিন্তু যখন ন্যাশনাল টুর্নামেন্টের পর আমরা ওদেরকে একটা মেডেল দিই, কিন্তু দিন শেষে যখন সে বাসায় ফিরে যায়, তখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আমরা লেখাপড়ার পাশাপাশি আমাদেরকেও বলছে, আর বাবা কত খেলাধুলা করবে, কিছু একটা করো। এখন প্যাটার্নটা হয়ে গেছে যে ওই সংশ্লিষ্ট খেলাকে সে পেশা হিসেবে নিতে পারবে। আমার এত ভালো লাগতেছে যে আমাদের 34 জন জাতীয় খেলোয়াড় ভিতর, যেহেতু সরকার শুরু করেছেন, আমাদের 2 জন খেলোয়াড় যারা গত আমাদের 14তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতাতে আমরা একটা ইভেন্ট করি, যে বেস্ট ম্যান অ্যান্ড ওমেন করি আমরা, কে মেয়েদের ভিতরে ভালো করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দিই। আমরা একেবারে যাতে কোনো ক্ষেত্রে মানে আমাদের ব্যাপারে কেউ বলতে না পারে যে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে কী করে, যেহেতু 34 জন জাতীয় খেলোয়াড় ভিতরে 2 জন আমরা চয়েস করছি যে বেস্ট ম্যান অ্যান্ড ওমেন, আমরা তাদের 2 জনকেই এই নামের তালিকায় দিয়ে দিই। এবং আলহামদুলিল্লাহ, আমাদের যে স্বপ্ন ছিল, ওরা আজকে এখন স্যালারিভুক্ত হয়ে গেছে। এইটা ওদেরকে দেখে এখন অনুপ্রেরিত হচ্ছে বাকি ইভেন্টগুলোতে। আর এটা শুধুমাত্র কিক বক্সিং না, টোটাল আমাদের 53টা যে স্পোর্টস ফেডারেশন আছে, অ্যাসোসিয়েশন, সবাইকে নেওয়া হয়েছে কিন্তু। তো এই জন্য আমি, এটা আমার ইমোশনের ব্যাপার,
যে আমরা যেটা দেখার স্বপ্ন ছিল আজকে সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, এবং আরও অনেক ব্যাপারে যেহেতু আপনারা জানেন যে নতুন করে স্পোর্টস ইভেন্ট চালু হয়েছে এবং সেটার মাধ্যমে কিন্তু আমরা তৃণমূল থেকে খেলোয়াড় পাবো, যেটা আমাদের দরকার। এবং এই যেই কথাটা আপনি বলেছিলেন যে এই যে খেলোয়াড়দের ভিতরে যখন ডিসিপ্লিন আসবে, যখন সে মাঠে যাবে, এই যে আমাদের যে এখনকার যে একটা বিষয় আসে যে মোবাইল গেমস বিভিন্ন যে আসক্তি থাকে, এগুলোতে কিন্তু প্লেয়ার রিকভারি হয়ে যাবে, ডিপ্রেশন থাকে, রাইট, ডিপ্রেশন থাকে। এবং আমরা আরেকটা বিষয় যেটা হয় যে অন্যান্য খেলাতে যেমন ক্রিকেট, ফুটবল, এই খেলাগুলোতে যেরকম প্রায়োরিটাইজ করা হয়, বেশি অতিরিক্ত প্রায়োরিটি কিন্তু দেওয়া হয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। এবং ফুটবল, ক্রিকেট আমাদের দেশে একটা ক্রেজ। অন্যান্য খেলাতে কি এরকম সেম ভাবে সেই গুরুত্বটা দেওয়া হচ্ছে কিনা বা দেওয়া দরকার কিনা? ও খুব চমৎকার প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে ফুটবল, ক্রিকেট অ্যাকচুয়ালি মানে ডিজার্ভ দিস। কারণ ক্রিকেট এখন একটা অন্য মানে প্রফেশনালিজম চলে গেছে, ফুটবলও চলে গেছে, কিন্তু আদার দেন যে খেলাগুলো এগুলো কিন্তু খুব অবহেলিত ছিল, হকি থেকে শুরু করে। বললাম না যে এখন টোটালি প্যাটার্নটা চেঞ্জ হতে এখন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নক করতেছে, আমি এই খেলা খেললে তাহলে কি পেশা হিসেবে নিতে পারবো? আমরা তো তাই চাই। কারণ একটা ছেলেকে যখন ছোটোকালে, যেমন ক্লাস 4 থেকে দেওয়া হয়েছে এখন এই মানে খেলাধুলাকে বাধ্যতামূলক, তো 4 থেকে যে ছেলেটা আমাদের ইন্টারমিডিয়েট পাশ করে আসবে, আমরা কিন্তু তাকে ওই কিক বক্সার হিসেবে তৈরি করতে পারবো, এবং আমরা ওকে দিয়ে এটা আশা করতে পারি সে যে কোনো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সে রেজাল্ট করবে। কারণ প্যাটার্নটা কিন্তু তাই। কারণ আমাদের এখানে একটা অভিজ্ঞতা থাকে যে হঠাৎ করে কেউ হয়তো মেট্রিক পড়তেছে বা এসে সে বলে আমি প্র্যাকটিস করবো, দেখা গেলো 4-5 বছরের কেরিয়ার। আবার যখন তার মাস্টার্স বা লেখাপড়া শেষ করে তখন কিন্তু আমরা হারাই ফেলি। কারণ এই জন্য যে তাকে ওইখানে রাখা, যার জন্য এই প্রফেশনালিজমের পাশাপাশি আমাদের যে ইভেন্টগুলো এখন আসছে, আমরা আশাবাদী যে টোটাল ওই ক্রিকেট, ফুটবল যে জায়ান্ট গেমস, তার পাশে অন্তত আমরা দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ। রাইট, ইনশাল্লাহ, অবশ্যই। এবং আরো এটা নিয়ে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন, উদ্যোগ নিয়েছেন, অবশ্যই আগামীতে আরো ভালো কিছু হবে আমরা প্রত্যাশা করছি। জি, অনেক ধন্যবাদ, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল। এবং চ্যানেল এটিএন বাংলাকেও ধন্যবাদ যে আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।